এই সমস্ত মৃত্যুটাই কিন্তু নর্মাল ডেথ হিসেবে কাউন্ট হচ্ছে, কারণ তখনও তাদের কোভিড এর রিপোর্ট আসেনি। তাহলে মৃত্যু হার যেটা আমরা দেখছি সেটা কিন্তু অ্যাকচুয়াল আইসবার্গের উপরের পার্টটা। এমন জিনিসও দেখা যাচ্ছে কোন একটি পেশেন্ট যে করোনায় আক্রান্ত হয়েছিল, সে হয়তো সুস্থ হয়ে বাড়ি গেছে, তার হয়তো নেগেটিভ রিপোর্ট নেই, বাড়ি যাওয়ার একদিন দুদিনের মধ্যে সে বাড়িতে মারা গেছে, সেই পেশেন্টের বডিও কিন্তু অ্যাকচুয়ালি নর্মাল সবার সাথে দাহ করা হচ্ছে। সরকারি হাসপাতালে কোভিড এর ট্রিটমেন্টের জন্য কোনো পয়সা লাগে না, পুরোটাই ফ্রি অফ কস্ট হয়। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমাদের বেডের সংখ্যা টোটাল যত পরিমাণে দরকার তার তুলনায় অপ্রতুল। আইসিইউ নেই, ভেন্টিলেটর নেই, সেইখানে যে পেশেন্ট একটু ডিটোরিয়েট করে তাদেরকে রেফার করা ছাড়া কোনো উপায় থাকে না, এবং রেফার করলে সেই পেশেন্টটা ওই হাসপাতালে গিয়ে ভর্তি হতে পারলো কিনা তার ফলো আপ আমরা অনেক ক্ষেত্রে করতে পারি না। ফ্যামিলি মেম্বার্সরা ভ্যাকসিন পাননি, এবং অবশ্যই আমরা খুব ভয়ে থাকি যে বাড়িতে থাকলে বয়স্ক বাবা মা, তাদের সবারই একাধিক অন্যান্য সমস্যা রয়েছে, কেউ কোলেস্টেরল, কারো সুগার রয়েছে, তাদের ক্ষেত্রে তাদের কাছে যাওয়াটা খুব ডিফিকাল্ট। কোনো আপডেট মিস করতে না চাইলে ক্লিক করুন বেল আইকনে। নমস্কার, আপনারা দেখছেন বাংলা নিউজ। আমি রয়েছি আপনাদের সঙ্গে শর্মিতা ভট্টাচার্য। সাক্ষাৎকার পর্ব বিশেষ অনুষ্ঠানে আপনাদেরকে আরো একবার স্বাগত। আজকে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে বাংলা করোনা সংক্রমণের জেরে যে পরিস্থিতির সম্মুখীন রয়েছে, যে ঘটনা ঘটছে বাংলা জুড়ে, একেবারে কিন্তু একদিকে যেমন সংক্রমণের পারদ চড়ছে, অন্যদিকে কিন্তু মৃত্যুর সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। অক্সিজেন নেই, বেড নেই, একাধিক সমস্যা তো রয়েছেই। এছাড়াও করোনা প্রতিষেধক থেকে শুরু করে ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস এবং আর কি কোনো সিমটম রয়েছে করোনা ভাইরাসের এই দ্বিতীয় ওয়েভে, এই ধরনের নানা প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আমি হাজির হয়েছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ব্যারাকপুর সাব ডিভিশনাল হাসপাতালের জুনিয়র চিকিৎসক অর্কদেব ঘোষ। অর্কদেব, তোমাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অর্কদেব, আমি প্রথমেই যেটা জিজ্ঞেস করবো তোমাকে, যে আমি যে বিষয়টা দিয়ে অনুষ্ঠানটা শুরু করলাম, যে করোনা ভাইরাসের বাংলার অ্যাকচুয়াল পরিস্থিতিটা এই মুহূর্তে কি, তুমি কিভাবে ব্যাখ্যা করবে? প্রথম কথা, প্রত্যেক দিন যে আমরা সংখ্যা সংক্রমণের হিসাবটা দেখছি সরকারি হিসাবে প্রায় 19,000 20,000 যেটা প্রত্যেক দিন আসছে, অ্যাকচুয়াল সংখ্যাটা কিন্তু তার থেকে অনেক বেশি। আমি খুব সহজ হিসেবে যদি করি, একটা ফ্যামিলি থেকে যদি ধরুন সবার জ্বর আসছে, তাদের মধ্যে একজন বা দুজন টেস্ট করে, সেই টেস্টের পজিটিভ বা নেগেটিভ হলো, সেই অনুযায়ী পুরো বাড়িটা আইসোলেশনে থাকে, এইভাবেই পুরো জিনিসটাকে ম্যানেজ করা হচ্ছে। আমি যদি সেই হিসেবে কাউন্ট করি, একটা 6 জনের ফ্যামিলিতে যদি একজন উইথ সিম্পটম টেস্ট করতে আসেন এবং তিনি যদি পজিটিভ ধরা পড়েন, তার মানে তার সাথে বাড়িতে তার আরো 5 জন মেম্বার সমানভাবে সংক্রমিত। আমি যদি সেই হিসাবটাকে কাউন্ট করি, তাহলে হয়তো পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন সংক্রমণের সংখ্যা লাখের কাছাকাছি ছাড়াবে, নাম্বার 1। নাম্বার 2, যত সংখ্যক মানুষ সংক্রমিত হচ্ছেন তাদের মধ্যে যদি খুব কম সংখ্যক বা যদি খুব কম পার্সেন্টেজ মানুষেরও হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন থাকে বা এমার্জেন্সি অক্সিজেন দেওয়ার প্রয়োজন থাকে, তত পরিমাণ হাসপাতালের বেড পশ্চিমবঙ্গে সরকারি এবং বেসরকারি সব হাসপাতাল মিলিয়েও দেওয়া সম্ভব নয়, সংকুলানো সম্ভব নয়। নাম্বার 3, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, করোনা আক্রান্ত হয়ে যেসব মানুষরা শ্বাসকষ্ট বা রেসপিরেটরি ফেইলিয়ার নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, তারা যে ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি হয়ে ভালো হয়ে বাড়ি চলে যাচ্ছে সেরকম নয়। এমন বহু ক্ষেত্রে দেখা যায়, এমন একজন পেশেন্ট তিনি শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়ে হাসপাতালে ভেন্টিলেশনে 5 দিন 7 দিন 10 দিন ধরে রয়েছে। তার মানে আমার টোটাল যত সংখ্যক ইকুইপমেন্ট আছে তার একটা মেজর পার্সেন্ট, যত ইকুইপমেন্ট আছে তা আমার সমস্ত বাংলায় যত সংখ্যক মানুষকে সার্ভিস দিতে হবে তার তুলনায় অনেকটা কম। অত অক্সিজেন সাপ্লাই নেই, অত জীবনদায়ী ভেন্টিলেটর, বাইপ্যাপ, সিপ্যাপ নেই, সবচেয়ে বড় কথা অত বেডও নেই। এখন সরকারের তরফে বেসরকারি সিস্টেমের হাত ধরে চেষ্টা করা হচ্ছে বেড যতটা সম্ভব বাড়ানো যায়,
বাট বেড বাড়ানো মানে শুধুমাত্র একটা বেড নয়, একটা বেড বাড়ানো মানে তার অ্যাসোসিয়েটেড সমস্ত কিছুকে আমায় বাড়াতে হবে। ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, সেন্ট্রাল অক্সিজেন, তার যদি বাইপ্যাপ লাগে বাইপ্যাপ, ভেন্টিলেটর লাগলে ভেন্টিলেটর, তার ওষুধপত্র সমস্ত কিছু সমানভাবে বাড়াতে হবে। এত র্যাপিড একটা সেটআপ তৈরি করা পশ্চিমবঙ্গে সম্ভব নয়। পশ্চিমবঙ্গ কেন, পুরো ভারতের হয়তো কোথাওই সম্ভব নয়। আমি একটা কথা জিজ্ঞেস করবো যে পরিবার পরিজন যখন নিয়ে আসছেন করোনা রোগীদেরকে, তখন মানে তোমাদের কাছে কোনো রকম কোনো ব্যবস্থা নেই বলে শুধুমাত্র কিন্তু পরিবারকে ফিরিয়ে দিতে হচ্ছে বারবার, কতটা মানে অসহায় তো ভীষণ ভাবে লাগে তখন নিজেকে। এটা প্রত্যেক দিন হাসপাতালে বসে আমরা ওয়েট করি। যেমন যে হাসপাতালগুলো ঘোষিত করোনা হাসপাতাল, তারা কিন্তু পেশেন্টের কোভিড পজিটিভ রিপোর্ট ছাড়া ভর্তি নেয় না, এবং সেই ভর্তিটাও একটা স্বাস্থ্য ভবনের সেন্ট্রাল সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়। হঠাৎ করে একটা পেশেন্টকে নিয়ে এলো তার বাড়ির লোক, হয়তো 25-26 বছর বয়স। আমরা প্রথমে হাসপাতালে আসার পর তার অক্সিজেন স্যাচুরেশন মেজার করে দেখলাম, তার অক্সিজেন স্যাচুরেশন 30-35। আমরা চোখে দেখে বুঝতে পারছি এই পেশেন্টটা এক্ষুনি মারা যাবে। তাকে যদি ইমিডিয়েটলি আমি কিছু দিতে না পারি, তাকে যদি ভেন্টিলেট করতে না পারি, বা জীবনদায়ী অক্সিজেনটুকু দিতে না পারি, এখন যেই হাসপাতালগুলো ঘোষিত করোনা হাসপাতাল, তারা ভর্তি নেবে না, কারণ তার কাছে রিপোর্ট নেই। রিপোর্ট নেই এর দিক থেকে দেখতে গেলে দুটো সমস্যা আসে। নাম্বার ওয়ান, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ সিমটম এলে টেস্ট করতে অনীহা প্রকাশ করছে। নাম্বার টু, যারা টেস্ট করছেন, টোটাল সংখ্যক যত টেস্ট হচ্ছে তার রিপোর্ট আসতে অনেক টাইম লাগছে। আজকে রিপোর্ট স্যাম্পল দিলে হয়তো তার রিপোর্ট এসে পড়ছে 5 দিনের মধ্যে। এই 5 দিনের মধ্যে প্রচুর মানুষ কিন্তু ডিটোরিয়েট করছেন, বহু মানুষ মারা যাচ্ছেন। এই সমস্ত মৃত্যুটাই কিন্তু নর্মাল ডেথ হিসেবে কাউন্ট হচ্ছে, কারণ তখনও তাদের কোভিড এর রিপোর্ট আসেনি। তাহলে মৃত্যু হার যেটা আমরা দেখছি, সেটা কিন্তু অ্যাকচুয়াল আইসবার্গের উপরের পার্টটা, নিচের যে অংশটা সেটা আমরা দেখতে পাচ্ছি না। সেটা তুমি তো এটা ভয়ঙ্কর কথা বলছো। যদি তাকে নরমাল ভাবে তাকে দেহ সৎকারে হচ্ছে নরমাল ভাবে, ইনফ্যাক্ট তাদের যে পরিবার পরিজন সৎকারে হচ্ছে নরমাল ভাবে, ইভেন এমন জিনিসও দেখা যাচ্ছে কোন একটি পেশেন্ট যে করোনায় আক্রান্ত হয়েছিল, সে হয়তো সুস্থ হয়ে বাড়ি গেছে, তার হয়তো নেগেটিভ রিপোর্ট নেই, বাড়ি যাওয়ার 1-2 দিনের মধ্যে সে বাড়িতে মারা গেছে। সেই পেশেন্টের বডিও কিন্তু অ্যাকচুয়ালি নরমাল সবার সাথে দাহ করা হচ্ছে। এটা কিন্তু ভয়ানক একটা জিনিস যে সংক্রমণ এতটা বেশি কেন বাড়ছে। নাম্বার তো সেটাই নয়, পরিবার পরিজনকেও তো আইসোলেশনে রাখা হচ্ছে না, সেখানে তারা সাধারণ আর 5টা মানুষের সাথে মিশছে, তো তারা সাধারণ 5টা মানুষের মতোই ঘুরে বেড়াচ্ছেন, তারা দোকান বাজার যাচ্ছেন, ওষুধ কিনতে যাচ্ছেন, সবই করছেন। ইভেন বেশিরভাগ করোনা হাসপাতাল যেগুলো কোভিড ওয়ার্ড রয়েছে, মানে করোনা হাসপাতাল নয়, নর্মাল হাসপাতাল, কিন্তু সারি ওয়ার্ড, মানে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস, শ্বাসকষ্ট আসা পেশেন্টদেরকে আমরা আইসোলেট করে সব জায়গায় রাখি। সেখানে যে সমস্ত পেশেন্টরা রয়েছে, তাদের বাড়ির লোকরা পর্যন্ত ওয়ার্ডে কখনো কখনো ঢুকছেন। তার মানে তারা এফেক্টেড হয়ে আসছেন, তারা নর্মাল মানুষের মধ্যে মিশছে, এবং সেভাবে সংক্রমণের হার প্রত্যেক দিন বাড়ছে, গুণিতকে বাড়ছে। আমরা সেই জন্য এখন যদি আমরা ওভারঅল টেস্ট রিপোর্টটা দেখি, যত সংখ্যক টেস্ট করা হয় আরটিপিসিআর, তার 1/3 একদিনে পজিটিভ আসে। এই গোষ্ঠী সংক্রমণটা হয়ে গেছে, যেটা আটকানো যাচ্ছে না, এবং এটার পরিস্থিতি ভয়াবহ। কারণ কোভিড-1 যেটাকে আমরা 2020 সালে লকডাউন দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছিলাম, যতটা সম্ভব ম্যানেজ হয়েছিল, সেই সময় কিন্তু মৃত্যুর হারটা সর্বাধিক বেশি ছিল সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে যারা শারীরিকভাবে উইক, যাদের আদার কোমরবিডিটি রয়েছে। সেই সমস্ত মানুষদের একটা মেজর পার্সেন্টেজ কিন্তু আজকে আমরা তাদেরকে হারিয়েছি। আজকে এই মুহূর্তে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি সিভিয়ার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছে, তাদের বেশিরভাগই বয়স 25 থেকে 40-এর মধ্যে, এবং তাদের মৃত্যু, তাদের লস অবশ্যই সোসাইটি এবং অর্থনীতি দুক্ষেত্রে খুব বাজে একটা ইম্প্যাক্ট ফেলবে। সেটাই আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি। হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই বলে রেফার করতে হচ্ছে, পেশেন্ট অন্য হাসপাতালে যাওয়ার আগে মারা যাচ্ছে। এখানে আমি একটা কথা জিজ্ঞেস করবো যে করোনা ভাইরাসের যে সেকেন্ড ওয়েভটা এসেছে, সেটা ম্যাক্সিমাম কি এই
তুমি যে টাইম স্প্যানটা বললে, মানে বয়সের যে গ্যাপটা বললে, সেই বয়সের মানুষরাই কি বেশি আক্রান্ত হচ্ছেন? না, সেরকম স্পেসিফিক নয়, আমরা সমস্ত বয়সের মানুষদেরই পাচ্ছি, ইভেন 1 মাসের ছোট বাচ্চাদের ক্ষেত্রেও পাচ্ছি, কিন্তু সিভিয়ারিটি তাদের ক্ষেত্রে বেশি হচ্ছে যারা বয়স্ক মানুষ। নাও এটা যেহেতু কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, তো বাড়ির যে 80 বছর বয়সী বৃদ্ধ বা বৃদ্ধা, তারা তো বাড়ি থেকে বেরোচ্ছেন না, বেরোচ্ছেন যারা কম বয়সী যুবক যুবতী বা যারা আর্নিং মেম্বার্স, তারা অবশ্যই তারা ভাইরাসটাকে বহন করে নিয়ে আসছে এবং তার মধ্যে বাড়ির সবাইকে ছড়াচ্ছে। কেউ এফেক্টেড হলো, কেউ এফেক্টেড হলো না, এইভাবে জিনিসটা হচ্ছে। কিন্তু আশ্চর্যজনক ভাবে যেটা আমরা রোজ হাসপাতালে বসে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এমার্জেন্সিতে বেশিরভাগ পেশেন্ট যারা আসছেন শ্বাসকষ্ট নিয়ে, কোভিড রিপোর্ট আছে বা নেই, তাদের বেশিরভাগই বয়স কিন্তু 30 থেকে 40-এর মধ্যে, এবং তাদের একটা মেজর পার্সেন্টেজ পেশেন্ট কিন্তু অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট পাচ্ছে না। তবে আরো একটা বিষয় বলে যে সরকারি ক্ষেত্রে যতটা সস্তায়, যতটা কম খরচে একটা পরিবার ট্রিটমেন্ট করাতে পারছে, সেক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে তো সেই ফারাকটা অনেকটাই। সেক্ষেত্রেও তো নিশ্চয়ই তোমাদের সরকারি ক্ষেত্রে আগে ভর্তি হয়ে যায়, সরকারি হাসপাতাল আগে ভর্তি হয়ে যায়, তো সেক্ষেত্রে প্রচুর পেশেন্টকে তো তোমাদের ফিরে দিতে হয়, এবং তোমরা জানো না সেক্ষেত্রে সেই সমস্ত রোগীরা আদৌ বেসরকারি জায়গায় যেতে পারছেন কিনা, এবং যেতে পারছে না হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই। সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ তো মানে ভয়ঙ্কর মানে পরিস্থিতি। সরকারি হাসপাতালে কোভিড এর ট্রিটমেন্টের জন্য কোনো পয়সা লাগে না, পুরোটাই ফ্রি অফ কস্ট হয়। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমাদের বেডের সংখ্যা টোটাল যত পরিমাণে দরকার তার তুলনায় অপ্রতুল, সংখ্যায় অনেকটা কম। নাম্বার 2, বেশিরভাগ সরকারি হাসপাতাল যেগুলো মেডিকেল কলেজের মতো সেটআপ রয়েছে, তারা বাদে বেশিরভাগ ছোটখাটো ডিস্ট্রিক্ট সাব ডিভিশনাল হাসপাতালে আইসিইউ নেই, ভেন্টিলেটর নেই। সেইখানে যে পেশেন্ট একটু ডিটোরিয়েট করে তাদেরকে রেফার করা ছাড়া কোনো উপায় থাকে না, এবং রেফার করলে সেই পেশেন্টটা ওই হাসপাতালে গিয়ে ভর্তি হতে পারলো কিনা তার ফলো আপ আমরা অনেক ক্ষেত্রে করতে পারি না। যদিও সরকার এখন অনেক হাসপাতালকে টেক ওভার করেছে, আমাদের সমস্ত ডিস্ট্রিক্টে কিছু স্পেসিফিক হসপিটাল বা নার্সিং হোমকে নেওয়া হয়েছে শুধু কোভিড এর চিকিৎসার জন্য, কিন্তু সেখানেও যারা ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট ভালো, তাদের সুস্থ হয়ে যাওয়ার হারও অনেক বেশি। কিন্তু যেহেতু টোটাল নাম্বার যতটা দরকার সেই তুলনায় সেটা অকুপাই করতে পারছে না, তাই ক্রাইসিসটা কিন্তু সব সময় থাকছে, ওটা কমছে না। আর একটা জিনিস যেটা সমস্যা তৈরি করেছে, আমি মনে করি এটা অবশ্যই বলা উচিত, প্রথম সমস্যা যেটা, বেশিরভাগ সরকারি বা বেসরকারি হাসপাতাল কোভিড হাসপাতাল রূপে নিজেকে চেঞ্জ করেছে। এখন যদি দেখা হয় আমাদের একটা পার্টিকুলার রিজিয়নে 10টা হাসপাতালের মধ্যে হয়তো 9টা হাসপাতাল কোভিড এর ট্রিটমেন্ট করে, সাধারণ অসুখ যাদের হচ্ছে তাদের কিন্তু বেড পাওয়া আরো দুষ্কর। আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে বলি, কালকে একজন পেশেন্টকে আমি দেখে এসেছিলাম, তার স্ট্রোক হয়েছে, রাইট সাইডটা পুড়ে গেছে, তাকে 9টা না 8টা হাসপাতাল ঘোরা হয়েছে তাকে নিয়ে, কোথাও সে বেড পায়নি। সব হাসপাতাল যখন কোভিড হাসপাতালে ট্রান্সফার হয়ে গেছে, এবার সাধারণ মানুষরা যারা নর্মাল অন্যান্য রোগে আক্রান্ত, চিকিৎসা দরকার, তারা কোথায় যাবে? সেইটাও কিন্তু একটা বিরাট প্রশ্ন, আমরা সেইটাকেও কিন্তু কোঅপ করতে পারছি না। এবার একটু অন্য প্রসঙ্গে আসবো, সেটা হচ্ছে এই করোনা ভাইরাস ভ্যাকসিন নিয়ে যে বিষয়টা একটা অনেক কিছু প্রশ্ন তৈরি করছে। প্রথমে যে ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজের মাঝে বলা হয়েছিল যে 4 সপ্তাহের গ্যাপ দিতে হবে, তারপর সেটা বেড়ে হলো 6 সপ্তাহ, তারপর সেটা বেড়ে হলো 8 সপ্তাহ। এখন কেন্দ্রের নির্দেশ যে ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজের মধ্যে 84 দিনের গ্যাপ রাখতে হবে। এটা কি শুধুমাত্র এই ভ্যাকসিনের ঘাটতি রয়েছে দেশে সেই কারণে, নাকি এর পিছনে কোনো চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত কোনো বিষয় ব্যাখ্যা জড়িত রয়েছে? না, সেরকম কোনো স্পেসিফিক ব্যাখ্যা এর পেছনে নেই। যে কোনো লাইভ ভ্যাকসিনের ক্ষেত্রে 4 থেকে 6 সপ্তাহের গ্যাপ জরুরি, সেইটুকু গ্যাপের মধ্যে ভ্যাকসিন ম্যাক্সিমাম এফেক্টিভ রেট দিতে পারে। এখন হঠাৎ করে সেটাকে বাড়িয়ে যদি 84 সপ্তাহ করা হয়, অবভিয়াসলি তাতে ভ্যাকসিনের কার্যকারিতা অনেকটা কম হবে। এটা
আমাদের মেডিকেল টার্মিনোলজি অনুযায়ী আমরা যেটুকু বুঝি সেটা বলছি। এবার যদি সেই হিসাবে দেখা যায় পরবর্তীকালে, যদি পরীক্ষিতভাবে দেখা যায় যে ভ্যাকসিন ডিলে করলে তার সংক্রমণের চান্স কম, বা তার সংক্রমণ হলে তার শরীরে খারাপ কিছু হওয়ার চান্স কম, সেই অনুযায়ী পরবর্তীকালে দেওয়া যেতে পারে। কিন্তু এখনকার মতো যেটা মনে হচ্ছে সেটা শুধুমাত্র ভ্যাকসিনের প্রবল ঘাটতিটাকে কোঅপ করার জন্য। আর একটা জিনিস, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যারা 45 ঊর্ধ্ব মানুষ তাদেরকে অনেককে দুটো ডোজ দিয়ে দিতে পেরেছি, বেশিরভাগ একটা ডোজ পেয়ে আর পাচ্ছে না। এখন যখন 18 এবং তার থেকে বেশি বয়সী মানুষরা লাইনে দাঁড়াচ্ছেন, অবশ্যই তাদেরকে যদি ভ্যাকসিন দিতে হয় এদের মাঝে গ্যাপটা বাড়াতে হবে। সেইভাবে জিনিসটাকে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে, আর কিছু না। আচ্ছা, এই যে দুটো ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে করোনা ভাইরাসের সংক্রমণ হচ্ছেন তারা, এবং বেশ কয়েকটি ঘটনা কিন্তু আমরা দেখেছি যেখানে মারাও গিয়েছে সেই ব্যক্তি। করোনা দুটো ডোজ নেওয়া হয়েছে, তার কমপ্লিট হয়েছে এবং তারপরে মৃত্যুর ঘটনা ঘটেছে। তো তাহলে কি কোনোভাবে কাজ করছে না ভ্যাকসিন সকলের ক্ষেত্রে, নাকি অন্য কিছু বিষয়? ভ্যাকসিন কিন্তু করোনা সংক্রমণ আটকাতে পারবে না। বেশিরভাগ ক্ষেত্রে ভ্যাকসিনের আমরা যা কার্যকারিতা দেখতে চাইছি বা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভ্যাকসিন নেওয়ার পর মানুষের রোগের ভয়াবহতা কতটা কম হচ্ছে। দুজন আইডেন্টিক্যাল মানুষ যার বয়স, রোগ সবকিছু সেম, সেই রকম দুজন মানুষকে নিয়ে যদি আমরা চেক করি, একজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং একজনকে দেওয়া হয়নি, তাদের দুজনেরই যদি কোভিড আক্রান্ত হয়, দেখা যায় যে ভ্যাকসিন পেয়েছে তার শরীরে ক্ষতিগ্রস্ত কম হয়েছে, যে ভ্যাকসিন পায়নি তার শরীর ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। এর বেশি কিছু না। এখন পরবর্তীকালে যদি পরীক্ষা নিরীক্ষা করে এমন কোনো ভ্যাকসিন তৈরি করা যায় বা ভ্যাকসিনের কিছু রিমডিফিকেশন করা যায় যার জন্য ভ্যাকসিন নিলে অসুখটা হবে না, সেটা যদি কনফার্ম করা যায় তাহলে হয়তো তার লাইন অফ ম্যানেজমেন্টটা পরিবর্তন হবে। এখনই এই মুহূর্তে সেটা বলা যায় না। এবার একটুখানি আরেকটা অন্য বিষয়ে আসবো, সেটা হচ্ছে যে করোনা ভাইরাসের ফার্স্ট ওয়েভ যতটা আমরা দেখেছিলাম ভয়ঙ্কর হয়েছিল, তার থেকে কিন্তু সেকেন্ড ওয়েভটা আরো বেশি ভয়ঙ্কর, এবং সংক্রমণের যে সংখ্যাটা আমরা দেখছি সেটা মানে চিন্তার বিষয়, যথেষ্ট চিন্তার বিষয়, এবং সেটাতে লাগাম টানা যাচ্ছেই না। তো সেক্ষেত্রে আমি এটা জিজ্ঞেস করবো যে করোনা ভাইরাসের যে সেকেন্ড ওয়েভ, সেখানে নতুন করে কি কোনো সিমটম দেখা দিচ্ছে আক্রান্তদের শরীরে? দুটো জিনিসের মধ্যে প্রথম পার্থক্য হলো, প্রথমটা ড্রপলেট ইনফেকশন এবং দ্বিতীয়টা এয়ারবর্ন। ড্রপলেট ইনফেকশন যেহেতু মানে আমার পারিপার্শ্বিক মানুষগুলোর মধ্যে ছড়ানোর চান্সেস বেশি, কিন্তু যেহেতু এয়ারবর্ন তার জন্য এর সংক্রমণের মাত্রা অনেক বেশি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন প্রথম সংক্রমণ হয়েছিল কোভিড-1, তখনই কিন্তু সরকারের তরফ থেকে একটা ডিসিশন নেওয়া হয়েছিল, যেটা কতটা সঠিক কতটা ভুল সেগুলো নিয়ে অনেক জাজমেন্টাল প্রশ্ন আসে, বাট তখন কিন্তু একদম শুরুতেই লকডাউন করা হয়েছিল সংক্রমণের হার কমানোর জন্য। এই অবস্থায় কিন্তু সর্বোচ্চ সংক্রমণ হয়ে এসেছে, তারপর ইন্ডিভিজুয়াল লকডাউন করা হয়েছে। অবশ্যই তার জন্য সংক্রমণ অনেক বেশি হয়েছে। কিছু পার্টিকুলার রাজ্য, যে রাজ্যগুলোতে ভোট ছিল, সেখানে প্রচুর মানুষ জমায়েত হয়েছেন, প্রচুর মানুষ এক জায়গায় গেছেন, তারা নিয়মিত তাদের দুজন মানুষের মধ্যে ডিস্টেন্সটা মেনটেন করেননি, বেশিরভাগ মানুষ মাস্ক পরেননি। এই জিনিসগুলোর জন্যই ভয়াবহতা এতটা বেশি হয়েছে, এত বেশি ট্রান্সমিশন হয়েছে। এই জন্যই আমরা এটাকে কন্ট্রোল করতে পারছি না। নাম্বার 2, তুমি যে সংক্রমণের কথাটা বললে এবং তার সাইন সিমটমস এর কথা বললে, না সেরকম আলাদা করে কোনো সিমটম নয়। বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্ট জ্বর, পেট খারাপ, সর্দি কাশি, হাঁচি, শ্বাসকষ্ট এই ধরনের সিমটমস নিয়ে আসেন, কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় পেশেন্টের আদৌ কোনো সিমটম নেই, কিন্তু তিনি পজিটিভ, অর্থাৎ তিনি সংক্রমিত এবং তিনি অন্যকে ছড়াতে পারেন।
বহু রুটিন টেস্ট করার সময়, কোনো অপারেশন করার আগে আমরা যখন রুটিন টেস্ট করি তখন দেখতে পাই তারা পজিটিভ। তো সব সময় যে সংক্রমণ হয়েছে তার মানে তার সিমটম থাকতে হবে তা নয়, সিমটম ছাড়াও প্রচুর মানুষ ঘুরে বেড়াচ্ছে, এবং সম্ভবত এই সিমটম ছাড়া যে মানুষরা ঘুরে বেড়াচ্ছেন তারাই স্প্রেড করছেন বেশি। যদি কারোর জ্বর আসে, যদি কারোর সমস্যা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সেই মানুষটি আলাদা হয়ে যায় বা তার ফ্যামিলি আলাদা হয়ে যায়। যার ক্ষেত্রে কোনো সমস্যা নেই সে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে এবং অবভিয়াসলি সে সবাইকে ছড়িয়ে বেড়াচ্ছে। একদমই তাই। আচ্ছা, এইখানে না বেশ কিছু মানে চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত বেশ কিছু টার্ম এই সেকেন্ড ওয়েভ আসার পর উঠে এসেছে, যেটা সম্পর্কে মানুষ কিন্তু এখনো অবগত নয় সেইভাবে। তার মধ্যে একটা টার্ম হচ্ছে সিটি ভ্যালু। তো কি সেই বিষয়টা, সেটা যদি তুমি একটু ভালোভাবে ব্যাখ্যা করে দাও। ওইভাবে এক্সপ্লেন করার দরকার পড়ে না, সেটা আমরা আমাদের মতো করে জিনিসটাকে এক্সপ্লেন করি। মানুষের পক্ষে যেটা মানুষের চলতি কথা রয়েছে বা মানুষ যেভাবে সেটাকে বুঝছে, যে ভাইরাল লোড কতটা বেশি, যত সিটি ভ্যালু বেশি হবে তত তার দেহে ভাইরাল লোড কম হবে, এবং অবশ্যই ভাইরাল লোড কম হবে মানে সে অন্য মানুষকে সংক্রমিত কম করবে। আমরা সিটি ভ্যালুটা দেখি শুধুমাত্র কোনো পেশেন্টকে যখন ট্রিটমেন্ট স্টার্ট করি তখন তার যদি ভাইরাল লোড অনেক বেশি হয় তাহলে, এবং তার সাথে যদি তার অ্যাসোসিয়েটেড অন্যান্য সমস্যা থাকে, আমরা ভেবে নিই যে তার শরীরে ভাইরাসের সংক্রমণ বেশি হবে, তার রোগ বেশি হবে, তার সমস্যা বেশি হবে। সেই জন্য সেই সব মানুষদের ক্ষেত্রে ট্রিটমেন্ট অনেক অ্যাগ্রেসিভ হয়। সেই সব মানুষদের একদম শুরু থেকেই স্টেরয়েড দেওয়ার দরকার পড়ে বা দেওয়া হয়। সেইগুলো হচ্ছে আমাদের কাছে হাতিয়ার, যে আমরা কিভাবে পেশেন্টদেরকে অ্যাপ্রোচ করব। সাইটোকাইন স্টর্ম প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে কোভিড আক্রান্ত হওয়া বা জ্বর আসার 3-4 দিন পর থেকে তার শরীরে সাইটোকাইন স্টর্ম আসতে শুরু করে। সেটা আর কিছুই নয়, আমার নিজের শরীরে থাকা, আমার শরীরের প্রতিরোধ ক্ষমতা আমার নিজের শরীরের সেলগুলোকে ড্যামেজ করতে শুরু করে। এবং যখনই সেটা শুরু হয় তখনই কিন্তু অ্যাকচুয়াল মানুষের সমস্যাগুলো শুরু হয়, যেমন লাংস ইনভলভমেন্ট হওয়া, পেশেন্টের শ্বাসকষ্ট হওয়া। এবং এই সাইটোকাইন স্টর্মটাকে আটকানোর জন্যই আমরা খুব হাই ডোজে স্টেরয়েড দিই, যেটার এখন সারা ভারতবর্ষ জুড়ে আকার রেমডেসিভির, সেইটা সাইটোকাইন স্টর্মটাকে আটকাতে সমর্থ হয়। তার জন্য ইভেন নতুন যে ওষুধগুলি আবিষ্কার করা হয়েছে বা যেগুলো ট্রায়াল মেথডে রয়েছে, সেগুলো কিন্তু সবকিছু ওই সাইটোকাইন স্টর্মটাকে আটকানোর জন্য। আইডিয়ালি রেমডেসিভির দেওয়া উচিত, বাট যেহেতু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব জায়গায় রেমডেসিভিরের প্রবল আকাল, তো সেই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি স্বভাবত, আমরা সরকারি এবং বেসরকারি হাসপাতালে যেটা মেইনলি অ্যাভেলেবল থাকে সেটা হচ্ছে স্টেরয়েড, মিথাইল প্রেডনিসোলোন। সেটা দিয়ে আমরা চেষ্টা করি যতটা সম্ভব সিচুয়েশনটাকে কন্ট্রোলে আনার জন্য। আর যখনই এই সমস্যাগুলো আসতে শুরু করে, অবভিয়াসলি ট্রিটমেন্টের কস্ট অনেকটা বেড়ে যায়, যেহেতু প্রথম কথা এটা অনেক দামি ওষুধ, নাম্বার 2 সহজে অ্যাভেলেবেল নয় বলে যার ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। 2000 টাকার ওষুধও কখনো কখনো মানুষকে 20,000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। তো অবশ্যই সেই সমস্যাগুলো তো রয়েছে। এখানে আরো একটা বিষয় উঠে আসছে, যেখানে বিভিন্ন ধরনের রোগে যখন এই করোনা রিলেটেড বিভিন্ন ধরনের সর্দি কাশি হচ্ছে কিংবা বিভিন্ন ধরনের যখন সিমটম দেখা যাচ্ছে করোনা রিলেটেড, তখন আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মানুষ নিজেদের মতো করে ডাক্তারি শুরু করছেন ঘরে বসে। তারা নিজেদের মতো একটা ওষুধের দোকানে গিয়ে একটা ওষুধ কিনে আনছেন, যে জ্বরের জন্য হয়তো প্যারাসিটামল বা এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ওষুধ নিয়ে আসে, তো ওষুধ খাচ্ছে সেটা ডাক্তারের পরামর্শ ছাড়া। প্রথম সমস্যা যখনই জ্বর আসা বা করোনার কোনো না কোনো সিমটম আসা শুরু হয়, তখনই মানুষ গুগল সার্চ করে, ইউটিউব দেখে র্যান্ডমলি কিছু ওষুধ কিনে খেতে শুরু করে দিচ্ছেন। তাতে দুটো সমস্যা, নাম্বার 1, মানুষটার অ্যাকচুয়াল কি সমস্যা সেটা বোঝা যাচ্ছে না, তারা হাসপাতাল অব্দি আসছেন না। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই সমস্ত ট্রিটমেন্টের পর পেশেন্টের একটা সিভিয়ার কমপ্লিকেশন দেখা যাচ্ছে।
এবং তার থেকেও বড় কথা, এই ধরনের ট্রিটমেন্টের কারণে অ্যাকচুয়ালি ওষুধের ক্রাইসিসটা দেখা দিচ্ছে। আমাদের এই অঞ্চলের যে কোনো ওষুধের দোকানে যাও, গিয়ে জিজ্ঞেস করো ডক্সাসাইক্লিন অ্যাভেলেবেল? না, ডক্সাসাইক্লিন নেই। আইভারমেকটিন আছে? আইভারমেকটিন নেই। ইভেন জীবনদায়ী যে স্টেরয়েড, সেই স্টেরয়েডটা পর্যন্ত বেশিরভাগ ওষুধের দোকানে নেই। কারণ মানুষ কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় কোনো ডক্টরের সাথে টেলিকনসালটেশনের মাধ্যমে জেনে, কিংবা বেশিরভাগ ক্ষেত্রে গুগল থেকে সার্চ করে, কিংবা আমার পরিচিত এক আত্মীয়র এই হয়েছিল, তার জন্য সে এই ওষুধ খেয়ে সুস্থ আছে, চলো আমিও খাওয়া শুরু করি। এইভাবে নিজেরা প্রেসক্রিপশন ছাড়া বিপুল সংখ্যক ওষুধ স্টক করে রেখেছে। যাদের দরকার নেই তারা অপ্রয়োজনীয় স্টেরয়েড নিচ্ছে, এবং তার ফলে আলটিমেটলি সমস্যা কিন্তু বাড়ছে। তার হয়তো কোভিড নেই, কোভিড জাতীয় কোনো সিম্পটম নেই, কিন্তু সে হাই ডোজ স্টেরয়েড নিতে শুরু করেছে, এবং 10-15 দিন স্টেরয়েড নেওয়ার পর যখন সে আলটিমেটলি অন্যান্য সমস্যা নিয়ে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, তখন হয়তো তার অন্যান্য কোনো সমস্যা ধরা পড়ছে। তাদের হয়তো প্রচুর ব্লাড সুগার বেড়ে গেছে। এই যে হঠাৎ করে ব্ল্যাক ফাঙ্গাস, মিউকরমাইকোসিস ইনফেকশনের সংখ্যাটা এত বেড়ে গেল, যার জন্য সারা ভারতবর্ষ জুড়ে এটাকে অতিমারির সাথে যুক্ত করা হচ্ছে, তার কিন্তু মেজর রিজন আমাদের অনিয়ন্ত্রিত স্টেরয়েডের ব্যবহার। এবং স্টেরয়েড যখনই একটি পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হঠাৎ বন্ধ করতে নেই, ধীরে ধীরে স্লোলি ডোজ কমাতে কমাতে সেটা বন্ধ করতে হয়। চিকিৎসা করলে তো সেটা জানা সম্ভব না, এবং বেসিক্যালি নিজের ক্ষতি নয়। অবশ্যই সমস্ত জায়গাতে, সরকারি এবং বেসরকারি সব জায়গাতে এখন ফিভার ক্লিনিক আলাদা করে হয়। সেখানে শুধুমাত্র জ্বর এবং জ্বর অ্যাসোসিয়েটেড অন্যান্য সমস্যা নিয়ে পেশেন্টরা আসে, তাদেরকে দেখা হয়। সেটা একদম সেপারেট একটা সিস্টেম। যদি কারোর কোনো সমস্যা হয়, সরকারি হাসপাতালে আসুন, বেসরকারি যে হাসপাতালে ফিভার ক্লিনিক হচ্ছে সেখানে আসুন, আপনার বাড়ির কাছে যে ডক্টর প্র্যাকটিস করছে তার কাছে আসুন, কিন্তু নিজে হঠাৎ ওষুধ শুরু করবেন না। কোভিড পজিটিভ, যদি কোভিড এর কোনো সিম্পটম আসে, ইমিডিয়েটলি তার জন্য পরীক্ষা করান। পরীক্ষা না করে ওষুধ খাওয়া শুরু করবেন না। নাম্বার 2, যদি পরীক্ষা করতে হয় বা আপনার মনে হচ্ছে আপনার কোভিড এর মতো সিম্পটম আসে, আগে নিজেকে আইসোলেট করুন। আমি টেস্ট করতে গিয়ে 3 দিন ধরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, তারপর আলটিমেটলি যখন আমার পজিটিভ রিপোর্ট আসছে, ততক্ষণে তো আমি সবাইকে এফেক্টেড করে দিয়েছি। সেইভাবে আমাদের সংক্রমণটা কমাতে হবে। সেটা প্রশাসনের দিক থেকে করতে পারলে ভালো হয়। যে কোনো মানুষ যদি কোভিড স্যাম্পল দিয়ে থাকেন, আমি ধরে নিচ্ছি তিনি বাড়িতে এসে স্যাম্পল কালেক্ট করা হয়েছে, কিংবা সে কোনো হাসপাতালে গিয়ে স্যাম্পল কালেক্ট করা হয়েছে, তাহলে তার নাম, তার অ্যাড্রেস আইডেন্টিফাই করা হোক, তার বাড়িতে স্পেসিফিক বলে দেওয়া হোক, বা পাড়া প্রতিবেশীকে বলে দেওয়া হোক যে এই ভদ্রলোক সম্ভবত সংক্রামিত, ইনার হয়তো সিম্পটম আছে, তাদেরকে বাড়িতে থাকতে বাধ্য করুন, তারা যেন বাড়ি থেকে না বেরোয়। দরকারে আপনারা সাহায্য করুন, তাদেরকে রেগুলারলি যা যা দরকার লাগে সেগুলো সাপ্লাই করে। বাট সেই সমস্ত মানুষরা যখন রাস্তায় বেরোচ্ছে, কোভিড এর সংক্রমণ অনেকটা বেড়ে যাচ্ছে। ইভেন আমি আমার নিজের প্রাইভেট চেম্বারে বসে পর্যন্ত বলছি, এমন প্রচুর মানুষ আছেন যারা নর্মাল সাধারণ মানুষদের সাথে সেম বেঞ্চে বসে অপেক্ষা করে আমার কাছে দেখাতে এসে বললেন, ডাক্তারবাবু কালকে রিপোর্ট এসেছে, আমি পজিটিভ। তাহলে তুমি যখন জানো তুমি পজিটিভ, তুমি কেন সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে আরো 5টা মানুষকে এফেক্টেড করলে? এই সেন্স গুলো থাকা দরকার। এইগুলো খুব স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করা দরকার, না হলে কিন্তু সংক্রমণ কমানো যাবে না। সংক্রমণ যতক্ষণ না কমানো যাচ্ছে, ততক্ষণ অবধি আমরা আমাদের যা সীমিত মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার, তা দিয়ে পুরো পশ্চিমবঙ্গকে হেল্প করতে পারবো না। আমরা কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের পরিস্থিতির কথা রোজ খবরে পড়ছি। বর্ধমান, বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে সংক্রমণের কথা কিন্তু পাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে তারা হাসপাতাল অব্দি যাওয়ার অভিযোগ পাচ্ছেন না। এমন ভয়াবহ পরিস্থিতি বহু জায়গায় রয়েছে। তো সেইগুলোকে আমাদের কমব্যাট করতে হবে। সরকারের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে সব দিক থেকে যেন বেশিরভাগ কোভিড পেশেন্টকে ফিরিয়ে দেওয়া না হয়। যদি তার কোভিড রিপোর্ট না থাকে, তারপরেও যদি তার সংক্রমণ থাকে,
তাকে অ্যাটলিস্ট জীবনদায়ী ওষুধটুকু, স্টেরয়েডটুকু, অক্সিজেনটুকু দেওয়া যায়, সেগুলো ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে। এইভাবে আমরা যতটা সম্ভব চেষ্টা করছি, দেখা যাক ইন ফিউচার কি হয়। ভীষণ মূল্যবান কথা তুমি বললে। এইভাবে যদি সাধারণ মানুষ একটু নিজেকে সতর্ক ভাবে চলাফেরা করে, একটু যদি নিজে সতর্ক থাকে, তাহলে হয়তো এই মহামারীটা আমরা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবো। কারণ এটা পুরোটাই আমাদেরই হাতে। আমরা যেভাবে নিজেকে সচেতন রাখবো, আশেপাশের মানুষকে সচেতন রাখবো, সেভাবেই আজকে কিন্তু তোমরাও, ডাক্তাররাও যে এতটা পরিশ্রম করে চলেছে, তারাও কোথাও গিয়ে একটা সাফল্য পেতে পারে। আচ্ছা, অনেক তো কথা হলো এই সমস্ত বিষয় নিয়ে। এবার আমি জানতে চাইবো তোমার পরিবারের কথা, যে সারা দিন করোনা রোগীদের সঙ্গে তোমাদের থাকতে হয়, চিকিৎসা করতে হয়, এতক্ষণ ধরে তোমাদেরকে হাসপাতালে পড়ে থাকতে হয়, তারপর যখন বাড়িতে যাও, মা আছে, বাবা আছে, পরিবারের অন্যান্য লোক রয়েছে, তো সেখানে কখনো ভয় লাগে না যে তুমি হয়তো তোমার শরীরের ভিতর সেই সংক্রমণটা নিয়ে হয়তো তুমি ঘরে ঢুকছো, আর তোমার মা বাবা, যেখানে বয়স্ক মা বাবা রয়েছেন, তো তারা ইনফেক্টেড হয়ে যেতে পারেন, তো এই ভয়গুলো কাজ করে না কখনো? এটা তো সবচেয়ে বেশি ভয় এখন, কারণ এখনো অবধি সরকারের তরফে স্বাস্থ্যকর্মীদের বাড়ির লোকজনদের ভ্যাকসিন দেওয়ার কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। যারা যারা নিজেদের পয়সায় প্রাইভেটে বা অন্যান্য জায়গায় অন্য কোনো ভাবে তারা ভ্যাকসিন পেয়ে গেছেন, তো পেয়ে গেছেন। বেশিরভাগ ডাক্তার, স্বাস্থ্যকর্মী, তাদের ফ্যামিলি মেম্বার্সরা ভ্যাকসিন পাননি। এবং অবশ্যই আমরা খুব ভয়ে থাকি যে বাড়িতে থাকলে বয়স্ক বাবা মা, তাদের সবারই একাধিক অন্যান্য সমস্যা রয়েছে, কেউ কোলেস্টেরল, কারো সুগার রয়েছে, তাদের ক্ষেত্রে তাদের কাছে যাওয়াটা খুব ডিফিকাল্ট। আমরা চেষ্টা করি তাদের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখার। বেশিরভাগ ইয়াং ডক্টরস যাদের বাবা মা তাদের সাথে থাকেন, তারা চেষ্টা করে এখন এই মুহূর্তে অন্য কোথাও সেপারেটলি থাকার, যাতে তাদের সাথে থাকতে না হয়। যতক্ষণ না স্বাস্থ্যকর্মীদের বাড়ির লোকজনকে ভ্যাকসিন সুনিশ্চিত করা যাবে, ততক্ষণ অবধি আমরা ফ্রিলি ডিউটি করতে পারবো না। এটা একটা মেজর ইস্যু। নাম্বার 2, আরেকটা জিনিস হয়তো আমি মিস করে গেলাম, সংক্রমণ। আমি যখন একটা কোভিড হাসপাতাল তৈরি করছি, আমি হয়তো কিছু সংখ্যক ডাক্তার, নার্স, হেলথ স্টাফ নিয়ে হাসপাতালটিকে চালু করি। কয়েক সপ্তাহ পরেই দেখা যায় আমাদের হয়তো নিজেদের দোষেই বা প্রচুর সংক্রমিত ভাইরাসের সংখ্যা লোডের জন্য তাদের মধ্যে একটা মেজর সংখ্যক ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এফেক্টেড হয়েছে। তার মানে আমি যদি 20 জন ডাক্তার নার্সকে নিয়ে একটা হাসপাতাল চালু করি, তার কয়েক সপ্তাহের মধ্যে আমার লোকবল অনেকটা কমে যায়, কারণ তারা সবাই পজিটিভ। তাদেরকে হোম আইসোলেশনে রাখতে হবে, তাদেরকে অন্য কোথাও সরিয়ে রাখতে হবে। তাহলে এখন যে হিউজ পেশেন্ট লোডটা রইল, সেই লোডটা কিন্তু কম সংখ্যক স্বাস্থ্যকর্মীর উপর দিয়ে যাবে। সেই জন্য এখন এই মুহূর্তে ডিউটি, সাধারণ ক্ষেত্রে সমস্ত হেলথ স্টাফের ডিউটি দুর্বিষহ। প্রচন্ড কাজের চাপ, নাওয়া খাওয়ার সময় নেই, এই অবস্থাটা মেনটেন হচ্ছে। যতক্ষণ না আমাদের সংক্রমণ কমানো যাবে বা প্রপার প্রোটেকশন আমরা নিতে পারবো, ততক্ষণ অবধি এই সমস্যাটাকেও আমরা ম্যানেজ করতে পারবো না। অসংখ্য ধন্যবাদ অর্কদেব তোমাকে। তুমি ভীষণ ব্যস্ত, এরকম ভাবে বাংলার পরিস্থিতি, বাংলার সংক্রমণ বাড়ছে, তার মধ্যেও যে তুমি বাংলা নিউজকে এতটা সময় দিলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমার কথা শুনে বাংলার মানুষ আজকে অনেকটা সচেতন হবে, এবং এই করোনা সংক্রমণের বিরুদ্ধে যে লড়াই তোমরা লড়ছো, সেটা আজকে হয়তো তোমরা কোথাও সাফল্যে চূড়ায় হয়তো পৌঁছতে পারবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।